প্রিয় ভাই বোনেরা, কি খবর তোমাদের? আমি তোমাদের ফ্রেন্ডস তার চলে এসেছি নিউটনের গতিসূত্রের পার্ট 3 নিয়ে, যেখানে আমরা নিউটনের দ্বিতীয় গতিসূত্র সম্পর্কে আলোচনা করব। সেটা অনেক সহজ আর অনেক বেশি মজার সাথে, তাই চাপের কোনো ব্যাপার নেই। আর প্রতিবারের মতো একটাই কথা, যদি ক্লাসের মধ্যে কোথাও কোনো প্রবলেম হয় কিংবা ডাউট থেকে যায়, তোমরা কিন্তু কমেন্ট আমাকে জানাতে ভুলো না। তাহলে চলো আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের টপিক। দাদা দাদা আগের ক্লাসে আমরা নিউটনের প্রথম গতি সূত্র সম্পর্কে আলোচনা করেছিলাম এবং আমরা সেখানে দুটি বিষয় সম্পর্কে জানতে পারি। এক হচ্ছে পদার্থের জাড্য এবং আরেক হচ্ছে বলের সংজ্ঞা। ঠিক তেমনি আজ আমরা এখন নিউটনের দ্বিতীয় গতি সূত্রটিকে আলোচনা করব। তাহলে চলো দেখা যাক আমরা এখান থেকে ঠিক কি কি বিষয় জানতে পারি। তাহলে দাদা, যদি বলা হয় নিউটনের দ্বিতীয় গতি সূত্রটি কি বলছে, তাহলে আমরা কি বলবো? যদি কোনো বস্তুর ভর অপরিবর্তিত অবস্থায় থাকে, তাহলে ওই বস্তুর উপর প্রযুক্ত বাহ্যিক নেট বল সেই বস্তুর ভর এবং তার মধ্যে সৃষ্ট ত্বরণের গুণফলের সমান হয়। এবং আমাদের বলের অভিমুখ যেদিকে হয় ঠিক সেদিকেই আমাদের বস্তুটির ত্বরণের অভিমুখ হয়। এই সম্পর্কে আশা করি কোনো সমস্যা আমাদের নেই। কি বলছে চলো এবারে বোঝা যাক, ঠিক কিনা? একদম ঠিক দাদা। যদি আমরা কোনো এক প্রকারের বস্তু নিই, সে যে কোনো প্রকারের বস্তু, এবং সেই বস্তুর ভরটা পরিবর্তন হচ্ছে না, যেমন যদি আমি একটা মার্কার নিই, তাহলে এই মার্কারটার কি ভরটা বদলে বদলে যাচ্ছে? না, এই মার্কারটার ভরটা অপরিবর্তিত অবস্থায় আছে। 50 গ্রাম তো 50 গ্রামই আছে, ঠিক কিনা? ঠিক এইরকম কোন একটা বস্তু আমরা যদি কোনো বস্তু নিই এবং সেই বস্তু যদি ভরের কোনো রকম পরিবর্তন হয় না, ভরটা যদি অপরিবর্তিত অবস্থায় থাকে, ভরটা যদি স্থির অবস্থায় থাকে বা ভরটা যদি আমাদের ধ্রুবক অবস্থায় থাকে, সে কি ব্যাপার? অপরিবর্তিত, পরিবর্তন না হওয়া, স্থির বা ধ্রুবক, এই চারটা ভাষা কিন্তু হচ্ছে একই, ঠিক তো? একদম ঠিক। তাহলে এখানে বলছে যদি কোনো বস্তুর ভর অপরিবর্তিত অবস্থায় থাকে, তাহলে সেই বস্তুর উপর প্রযুক্ত বাহ্যিক নেট বল আমাদের এই বস্তুর ভর এবং বস্তুটির মধ্যে সৃষ্ট ত্বরণের গুণফলের সমানুপাতিক বা ত্বরণের গুণফলের সমান হয় আমাদের এই বলটা। এটাই বলছে। কি বলছে আবার শোনো, যদি কোনো বস্তুর ভর অপরিবর্তিত অবস্থায় থাকে, তাহলে সে বস্তুর উপর প্রযুক্ত বাহ্যিক নেট বল তার বস্তুর ভর এবং তার মধ্যে সৃষ্ট ত্বরণের গুণফলের সমান হয়। অর্থাৎ বলছে আমাদের বল সমান কি হচ্ছে? ভর ইনটু ত্বরণ। বল সমান ভর ইনটু ত্বরণ, এটাই আমাদের বলছে। আর এখানে যদি আমরা বলকে একটা ক্যাপিটাল এফ দ্বারা প্রকাশ করি, তাহলে বলতে পারি কি? এফ। এবং আমরা যদি এই বস্তুটার যে অপরিবর্তিত ভর সেটা যদি আমরা এখন এম ধরে নিই, তাহলে বলতে পারি কি? ভরটা হচ্ছে এম। এবং আমাদের এই বস্তুটার মধ্যে সৃষ্ট ত্বরণ যদি এ হয়, তাহলে আমরা বলতে পারি কি? এফ সমান এম এ। আর এই যে গতির সূত্রের ফর্মুলাটা এফ সমান এম এ, এটা কিন্তু আমরা সবাই ভালো করে জানি, সবাই ভালো করে বুঝি। আর এটা অর্থাৎ আমাদের গতির সূত্রের কোন ফর্মুলা মনে থাকুক বা নাই থাকুক, আমরা সবাই জানি নিউটনের একটা বিখ্যাত ফর্মুলা হচ্ছে এফ সমান এম এ, যেটা আমরা ছোটবেলা থেকে ভালো করে শিখে পড়ে আসছি, শিখি না কিন্তু জানি যে এফ সমান এম এ হয়, ঠিক কিনা? আবার বলছি, চলো তাহলে আবার বলছি, একদম ক্লিয়ার হয়ে যাবে। যদি কোনো বস্তুর ভর, যদি আমরা কোনো একটা বস্তু নিই এবং সেই বস্তুর যদি ভরের কোনো রকম পরিবর্তন হয় না, আবার বলছি, যদি কোনো বস্তুর ভর অপরিবর্তিত অবস্থায় থাকে, তাহলে আমরা ওই বস্তুর উপর প্রযুক্ত বাহ্যিক নেট বল
সে বস্তুর ভর এবং তার মধ্যে সৃষ্ট ত্বরণের গুণফলের সমান, এটা আমরা বলতে পারি। অর্থাৎ F সমান ma। এবং আমাদের বলের অভিমুখ যেদিকে হয় ঠিক সেদিকেই আমাদের ত্বরণ সৃষ্টি হয় যদি আমরা একটা মার্কার নিই। এবার সেই মার্কারটা বা কোন প্রকারের বস্তুকে, এবার এই বস্তুটার উপর যদি আমরা ওই দিকে বলটা প্রয়োগ করি, তাহলে দেখো আমাদের যে মার্কারটা ওটা কিন্তু ওই দিকে গতিশীল হচ্ছে। যেদিকে আমরা বলটা প্রয়োগ করলাম সেই দিকেই আমাদের মার্কারটা বা কোন প্রকারের বস্তুটা গতিশীল হয়, মানে ওই দিকেই ত্বরণ সৃষ্টি হয়। তাই জন্য বলছো আমাদের বলের অভিমুখটা যদি হয়, যদি আমরা এই দিকে বলটা প্রয়োগ করি তাহলে আমাদের বস্তুটা ঠিক এই দিকেই, এই অভিমুখেই আমাদের সেই বস্তুর মধ্যে ত্বরণ সৃষ্টি হবে, এটাই বলছেন, আর কিছু না। বারবার করে বলছি, আগে পেছনে বারবার করে বললাম, যদি তারপরেও আমাদের এই ক্লাসটা অ্যাটেন্ড করার পরে যদি কোথাও কোনো সমস্যা থাকে প্লিজ প্লিজ ইয়ার কমেন্ট আমাকে জানাও, কমেন্ট আমাকে জানাও, চাপের কোনো ব্যাপার নেই। আমাদের পুরো কমেন্ট বক্সটা ফাঁকা পড়ে আছে শুধুমাত্র তোমার জন্য। যা কিছু প্রবলেম হচ্ছে অবশ্যই তোমরা কমেন্ট আমাকে জানাও। ওকে, চলো আবার বলছি, এবারে লাস্ট। আমাদের নিউটনের দ্বিতীয় গতি সূত্রটি বলছে যে যদি কোনো বস্তুর ভরের পরিবর্তন না হয় বা যদি ভর অপরিবর্তিত থাকে এমন এক প্রকার বস্তু, আবার বলছি, যদি কোনো বস্তুর ভর অপরিবর্তিত অবস্থায় থাকে তাহলে সে বস্তুর উপর প্রযুক্ত বাহ্যিক নেট বল ওই বস্তুর ভর এবং সেই বস্তুর মধ্যে সৃষ্ট ত্বরণের গুণফলের সমান হয়। এবং আমাদের বল যে অভিমুখে কাজ করে ঠিক সেই অভিমুখে আমাদের বস্তুটির ত্বরণ সৃষ্টি হয়। ঠিক আছে, ওকে ওকে, কোনো সমস্যা আমাদের নাই। তাহলে চলো আমরা আমাদের F সমান ma যে সূত্রটা আছে নিউটনের দ্বিতীয় গতিসূত্রের যে ফর্মুলা F সমান ma, সেটা আমাদের কি করে আসছে সেটা আমরা বুঝবো। ওকে, কোনো চাপের নাই, একদম মজার সাথে, চাপের কোনো ব্যাপার নাই, চাপের কোনো ব্যাপার নাই। তাহলে চলো F সমান ma এই গাণিতিক ফর্মুলাটি যদি আমাদের প্রতিষ্ঠিত করতে বলে তো আমরা কিভাবে করব সেই সম্পর্কে একটু বুঝে নেওয়া যাক। ওকে, চলো। তো মনে করো আমরা এক প্রকারের বস্তু নিয়েছি, ঠিক আছে, একটি বস্তু নিয়েছি এবং সেই বস্তুর ভর আমাদের স্থির বা ধ্রুবক আছে। কি হচ্ছে? স্থির বা ধ্রুবক বা অপরিবর্তিত অবস্থায় আছে। ওকে, আমরা মনে করা যাক আমরা একটি বস্তু নিয়েছি এবং সেই বস্তুর ভর হচ্ছে আমাদের m, যা ধ্রুবক বা অপরিবর্তিত অবস্থায় আছে। এরপর ওই বস্তুর ওপর যদি আমরা এক প্রকারের বাহ্যিক নেট বল প্রয়োগ করি তাহলে সেই নেট বলটা প্রয়োগের ফলে অবশ্যই আমাদের এই বস্তুতে কি হবে? আমাদের ত্বরণ সৃষ্টি হবে, হবে কিনা? যদি আমরা কোন এক প্রকার বস্তু রাখি, এবার সেই বস্তুর উপর যদি আমরা বল প্রয়োগ করি তাহলে কি হবে? সেই বস্তুর মধ্যে আমাদের কি হবে রে? সেই বস্তুর মধ্যে আমাদের কি হবে? বেগের সৃষ্টি হবে। আর বেগের সৃষ্টি হচ্ছে মানে কি? তার মধ্যে ত্বরণ সৃষ্টি হবে। ঠিক কিনা? ঠিক কিনা? একদম ঠিক। যেহেতু আমাদের এই বেগটা সমবেগ হয় না, বেগের পরিবর্তন হতে থাকে, কম বেশি, তাই বলতে কম বেশি নাই, মানে প্রথম থাকে তো শূন্য, তারপরে কি হয়? বেশি হয়ে যায়, মানে কি বেগের পরিবর্তন হচ্ছে, এটা বলে ত্বরণ সৃষ্টি হচ্ছে। ওকে, ঠিক আছে তো, একদম ঠিক। কি হচ্ছে? আমরা মনে করা যাক আমরা এক প্রকারের বস্তু নিলাম এবং সেই বস্তুর ভরটা হচ্ছে m, যা অপরিবর্তিত বা ধ্রুবক। এরপর আমরা ওই বস্তুর উপর যদি বাহ্যিক কোন এক প্রকারের নেট বল প্রয়োগ করি, সেই নেট বলটা যদি আমাদের F হয় এবং সেই F নেট বল প্রয়োগ করার ফলে আমাদের বস্তুতে যদি ত্বরণ সৃষ্টি হয় a, তাহলে আমরা আমাদের নিউটনের দ্বিতীয় গতির সূত্র থেকে বলতে পারি F সমান ma। ঠিক আছে, কি বলতে পারি? F সমান ma, অর্থাৎ বল সমান হচ্ছে কি আমাদের ভর ইনটু ত্বরণ। ঠিক আছে, কি বল সমান হচ্ছে ভর ইনটু ত্বরণ। ঠিক আছে, এই সমীকরণটি আমাদের গতিবিদ্যার ভিত্তি হিসেবে পরিচিত। ঠিক আছে, এই যে F সমান ma, এই সমীকরণটি আমাদের গতিবিদ্যার ভিত্তি হিসেবে পরিচিত। যদি এখানে কোথাও এখন পর্যন্ত সমস্যা থাকে প্লিজ কমেন্ট আমাকে জানাও। ওকে, একদম বাচ্চাদের মতো করে বলছি, ঘুরায় ফেরায় বলছি, যাতে কোনো রকম প্রবলেম বা সমস্যা না হয়। যখন আমরা যেই বা নিটের মতো এক্সাম দিব তখন আমাদের কিন্তু অনেক সহজে যাবে এইভাবে কনসেপ্টটা বুঝলে।
ওকে, ঠিক আছে, চলো ভাই, চলো 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 চলো। তাহলে আমরা কি, আমরা আমাদের নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে এখানে বলতে পারি দুটা বিষয় জানতে পারছি। এক হচ্ছে বলের পরিমাণ, F সমান ma। কিরে, এখানে যখন আমরা আমাদের কোন একটা বস্তুর ভর আর সেই বস্তুটাতে প্রযুক্ত বলের জন্য সৃষ্ট ত্বরণের মানটা আমরা বসায় দিব, তখনই আমরা কি আমাদের এই F অর্থাৎ বলের মানটা পাবো কিনা? নিশ্চয়ই পাবো। মানে বলতে পারে কি যে আমরা আমাদের নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে বলের পরিমাপ নির্ণয় করতে পারি, বলের মানটা আমরা পেয়ে যাব। বলের পরিমাণ বা বলের পরিমাপ, ঠিক আছে, বলের পরিমাপ আমরা কোন সূত্র থেকে পাই? তাহলে বলতে পারবো কি যে নিউটনের দ্বিতীয় গতি সূত্র থেকে আমরা বলের পরিমাপটা পেয়ে থাকি। অর্থাৎ বলের মানটা কত হবে সেটা কি আমরা নিউটনের দ্বিতীয় গতি সূত্র থেকে পাচ্ছি। কোনো সমস্যা আছে না? আরেকটা বিষয় জানতে পারছি, কি বলতো? বলের দিক। কিরে, আমাদের আমরা আমাদের নিউটনের গতি সূত্র থেকে দুটি বিষয় জানতে পাচ্ছি বা আরো বেশি বিষয় জানতে পারছি। কি? এক হচ্ছে কি বলের পরিমাপ। কিরে, বলের পরিমাপ, ঠিক আছে, বলের মান কত, বলের পরিমাপ আমরা বুঝতে পারছি বা বলের পরিমাপ পাচ্ছি আমরা আমাদের নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে। আরেকটা পাচ্ছি কি বলের দিক। ঠিক আছে, তো বলের দিকটা আমরা কি করে পাচ্ছি? মনে করো কোন একটা বস্তু আছে, এবার সেই বস্তুটা আমাদের এইদিকে ওইদিকে ওইদিকে আমাদের ত্বরণ নিয়ে যাচ্ছে, তাহলে কি বলতে পারি যে এই দিকে ত্বরণ সৃষ্টি হচ্ছে, মানে কি বলটা অবশ্যই ওইদিকে সৃষ্টি হয়েছে, মানে বল দিতে পারছি। পাচ্ছি কিনা? আমরা কি জানি যে বলটা যেদিকে প্রয়োগ করি সেদিকে ত্বরণ সৃষ্টি হয়। তাহলে কি বলতে পারি যে যদি আমাদের কোন একটা বস্তু এইদিকে যাচ্ছে, এইদিকে ত্বরণ নিয়ে যাচ্ছে, তাহলে বলতে পারি কি যে আমাদের এই দিকে কিন্তু মানে বলের দিকটা এইদিকে হচ্ছে, তাই জন্যই আমাদের বস্তুটা এইদিকে ত্বরণ নিয়ে যাচ্ছে। ঠিক কিনা? হ্যাঁ, তাহলে কি পাচ্ছি আমরা আমাদের নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে দুটি বিষয় জানতে পারছি। এক হচ্ছে কি বলের পরিমাপ, আর এটা হচ্ছে কি বলের দিক, অর্থাৎ বলটা আমরা কোন দিকে প্রয়োগ করি। কি বলবো যে আমাদের যদি কোনো একটা বস্তু থাকে এবং সেই বস্তুটা যদি ত্বরণটা এই দিকে সৃষ্টি হয়, তাহলে আমাদের বলের অভিমুখটা কোন দিকে হবে? অফকোর্স এই দিকেই হবে। ঠিক কিনা? কারণ কি নিউটনের দ্বিতীয় গতিসূত্র অলরেডি বলে দিয়েছে যে আমাদের বলের অভিমুখ এবং ওই বলটা প্রয়োগের ফলে আমাদের বস্তুর মধ্যে ত্বরণ সৃষ্টি হয়, সেই ত্বরণটার অভিমুখটা একই দিকে হয়। ঠিক কিনা? আর এটা আমরা প্র্যাকটিক্যালিও দেখতে পাই, এটা আমরা আমাদের অভিজ্ঞতা থেকে বলতে পারি। কোনো সমস্যা আছে? না, কোনো সমস্যা নাই। তাহলে আবার বলছি, নিউটনের দ্বিতীয় গতিসূত্র কি বলছে? যদি কোনো বস্তুর ভর অপরিবর্তিত অবস্থায় থাকে, তাহলে সেই বস্তুর উপর প্রযুক্ত নেট বল ওই বস্তুর ভর এবং তার ত্বরণের গুণফলের সমান হয়। এবং আমাদের ওই বস্তুর উপর প্রযুক্ত বলের অভিমুখটা যেদিকে হয়, ঠিক সেদিকেই আমাদের ওই বস্তুতে সৃষ্ট ত্বরণটার অভিমুখ হয়। অর্থাৎ আমাদের F এর যেদিকে অভিমুখ হয় ঠিক সেদিকে আমাদের কি হয়? ত্বরণের অভিমুখ হয়। আর এখানে নোটিস করলে বুঝতে পারবে আমাদের এই বলটা হচ্ছে কি একটা ভেক্টর রাশি, এবং আমরা জানি যে F সমান ma, এবং এখানে আমাদের এই এ ত্বরণটা হচ্ছে কি ভেক্টর রাশি, তাহলে বল আর ত্বরণ হচ্ছে ভেক্টর রাশি। তাহলে আমরা এখান থেকেও বলতে পারি যে আমাদের বলের অভিমুখ এবং আমাদের এই ত্বরণ বা আমাদের এই অ্যাক্সিলারেশন এই অভিমুখটা কিন্তু একই দিকে হবে। বলতে পারি কিনা? নিশ্চয়ই বলতে পারি। কোনো সমস্যা আছে না? কোনো সমস্যা নাই। তাহলে আশা করি কি আমরা আমাদের নিউটনের দ্বিতীয় গতির সূত্রটিকে তোমাকে ভালো করে বোঝাতে পেরেছি। ওকে, ঠিক আছে তো? একদম ঠিক। যদি যেখানে সমস্যা হয়, যেখানে প্রবলেম হবে, কমেন্ট আমাকে জানাবে, আমি তোমাকে কথা দিচ্ছি আমি আবার তোমাকে বোঝাবো। চাপের কোনো ব্যাপার নাই। আমার যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে আমাদের, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে তুমি মেসেজ করে বলতে পারো দাদা সমস্যা হচ্ছে, তাহলে আমি সেখানে তোমাকে বুঝিয়ে দেবো। ওকে, চাপের কোনো ব্যাপার নাই। ওকে দাদা, কোনো ব্যাপার যখন নেই তাহলে চলো এরপর আরেকটু এগিয়ে যাওয়া যায়। তাহলে কি আমাদের নিউটনের দ্বিতীয় গতিসূত্রের গাণিতিক ফর্মুলাটা কি রে? সেটা হচ্ছে F সমান ma। আর এটা হচ্ছে আমাদের গতিবিদ্যার, পদার্থবিদ্যায় গতিবিদ্যার ভিত্তি এই F সমান ma কে নিয়ে। ঠিক আছে, যেখানে F হচ্ছে কি আমাদের বল, m হচ্ছে কি বস্তুর ভর, এবং a হচ্ছে কি
বস্তুর ত্বরণ। এই ভরটা কি পরিবর্তন হচ্ছে না? ভরটা কিন্তু কোন রকম পরিবর্তন হচ্ছে না, ভরটা কিন্তু অপরিবর্তিত বা স্থির বা ধ্রুবক অবস্থায় আছে, ঠিক কিনা? অফকোর্স। তাহলে চলো ভাই, এরপর একক বল কি সেই সম্পর্কে দুই কথা জেনে নিই। একক বল কি? ঠিক আছে, একক বলের সংজ্ঞা। একক বল কাকে বলা হয়? একক বল কাকে বলা হয় বা একক বল কি? তাহলে কি বলবো? একক বল কি? আমরা একক বলের সংজ্ঞাটা বা একক বল কি সেটা আমরা আমাদের এই ফর্মুলা থেকে বা এই সমীকরণ থেকেই বলতে পারি। কি করে সেই সম্পর্কে বলছো? দেখো ভাই, কোন যে একক ভরের ওপর ক্রিয়া করে, ঠিক আছে, কি একক একটা বস্তু নিয়েছি, আবার সেই বস্তুর ভর যদি 1 হয়, 1 মানে কি একক, তাহলে একক ভরের বস্তুর ওপর যে বল ক্রিয়া করে আমাদের ওই বস্তুর মধ্যে একক ত্বরণ সৃষ্টি করে তাকে বলা হয় একক বল। আবার বলছি, একদম সিম্পল জিনিস, একক বল কি বা একক বল কাকে বলে? তাহলে কি বলবো? একক ভরের উপর কিরে একক একক ভরের উপর ক্রিয়া করে যে বল আমাদের ওই বস্তুর মধ্যে একক ত্বরণ সৃষ্টি করে তাকে বলা হয় একক বল। কি বলছে এখানে? একক ভরের উপর। তাহলে আমাদের F সমান ma এই ফর্মুলায় আমরা যখনই বসান দিব, কি বসান দিব? কিরে একক ভরের উপর, বলেছ না? তাহলে ভরটা কত? একক। একক ভরের উপর ক্রিয়া করছে কত? একক ত্বরণ সৃষ্টি করছে, মানে ত্বরণটা সৃষ্টি করছে আমাদের 1। তাহলে কি একক ভরের উপর ক্রিয়া করে একক ত্বরণ সৃষ্টি করলে আমাদের যে বলটা একক ভরের উপর ক্রিয়া করে আমাদের একক ত্বরণ সৃষ্টি করে যে বল তাকে বলা হয় একক বল। দেখো এই বলটার মানটা 1 আসছে কিনা? এই বলের মানটা 1 আসছে, তার জন্য বলবো কি থাকে একক বল। ওকে, ঠিক তো? তাহলে একক বল কাকে বলে? একক বল কি রে? একক বল কাকে বলে? কি বলবো? একক একক ভরের উপর ক্রিয়া করে একক ভরের উপর ক্রিয়া করে একক ভরের উপর যে বল, আবার বলছি, একক ভরের উপর যে বল প্রয়োগ করলে আমাদের একক ত্বরণ সৃষ্টি হয় তাকে আমাদের একক বল বলা হয়। ঠিক আছে, যদি আমরা 1 কেজি ভরের একটা বস্তু নিই তাহলে এই বস্তুর ভরটা কত? একক ভর। এবং সে 1 কেজি ভরের উপর আমরা একটা বল প্রয়োগ করলাম এবং ওই বলটা প্রয়োগের ফলে যদি আমাদের এখানে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি হয়, এই বস্তুটির মধ্যে কি হচ্ছে? আমরা 1 কেজি ভরের একটা বস্তুর ওপর যে বলটা প্রয়োগ করার ফলে আমাদের ওই বস্তুতে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি হচ্ছে, মানে একক ভরের উপর যে বলটা প্রয়োগ করার ফলে আমাদের একক ত্বরণ সৃষ্টি হচ্ছে সেই বলটাকে বলা হয় আমাদের একক বল। কারণ এখানে আমাদের বলের মানটা কিন্তু 1 এ আসছে, এটা আমরা বলতে পারি নিশ্চয়, কোনো সমস্যা আছে না? তাহলে কি একক বল কি? যখন কি হচ্ছে একক ভরের বস্তুর ওপর যে বল প্রয়োগ করে একক ত্বরণ সৃষ্টি করে সেই বলটিকে বলা হয় একক বল বা ইউনিট ফোর্স। কি একক বল বা ইউনিট ফোর্স। ওকে, তাহলে আশা করি একক বল সম্পর্কে আর কোনো সমস্যা নাই। এই একক বলটাকে হালকা নিও না, এই একক বলটা কিন্তু হালকা নিও না, কারণ কি একক বল থেকে কিন্তু আমাদের নিটে কোয়েশ্চেন আছে। ওকে, চলো 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 চলো, এরপর আমাদের যে কলন বিদ্যা আছে ক্যালকুলাস, এই কলন বিদ্যা বা ক্যালকুলাসে আমাদের এই F সমান ma ফর্মুলাটা আসলে কি রকম হয় সে সম্পর্কে বুঝে নেওয়া যাক। তাহলে কি কলন বিদ্যায় আমাদের F সমান ma সূত্রের রূপটা কি রকম হয় সে সম্পর্কে বুঝো। মনে করো আমাদের কোন একটা বস্তু আছে এবং সেই বস্তুর ভর হচ্ছে m যা ধ্রুবক, এবং ওই বস্তুর ওপর আমরা কি m ধ্রুবক ভরের একটি বস্তুর উপর আমরা F বল প্রয়োগ করার ফলে সেই বস্তুতে আমাদের a ত্বরণ সৃষ্টি হচ্ছে। এটা হচ্ছে কি F সমান ma আমাদের সূত্র, এবং আমরা এখানে এসে বলতে পারি কি F হচ্ছে আমাদের বল, ঠিক, এবং আমাদের F হচ্ছে বল, সব বলতে পারি M হচ্ছে কি ভর।
নিশ্চয়। এবং আমাদের এ হচ্ছে কি ত্বরণ, ঠিক আছে কি না? একদম। আর আমরা এখানে জানি কি বলতে পারি, আমরা এখানে বলতে পারি বা বল সমান ভর, এবং আমরা ত্বরণ সমান কি বলতে পারি, বেগের পরিবর্তন বাই সময়। নিশ্চয়, এটা আমরা জানি, কোনো সমস্যা নাই। তাহলে বলতে পারি কি বেগের পরিবর্তন বাই সময়। তাহলে এখানে কি পাচ্ছি, ভর ইন্টু বেগ, ভর বেগের পরিবর্তন বাই সময়। আরে না 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 না, ওয়েট, ঠিক আছে। দেখো কি হচ্ছে, আমরা কলন বিদ্যার সাহায্যে আমাদের এই F সমান m এ সূত্রটিকে প্রকাশ করছি। মানে আমাদের কলন বিদ্যায় F সমান m এ সূত্রের যে রূপ, সেটা বাস্তবে কি রকম হবে সেটা আমরা দেখছি, ঠিক কিনা? একদম ঠিক। তাহলে আমরা এখানে বলতে পারি কি, যে বলটা হচ্ছে কি আমাদের F, ঠিক আছে কিনা? একদম ঠিক। আর আমাদের ভরটা হচ্ছে কত, m। আর আমাদের বেগের পরিবর্তন সেটা বলতে পারি কি আমরা ডিভি বলতে পারি কি, বেগের পরিবর্তন ডিভি বলতে পারি নিশ্চয়ই। তাহলে বেগের পরিবর্তনকে বলতে পারি কি আমরা ডিভি, ঠিক আছে। কিন্তু আমাদের সময়টা হচ্ছে খুবই কম, তাহলে বলতে পারি কি ডিটি। ওকে, তাহলে বলতে পারি কি আমাদের F সমান m ডিভি বাই ডিটি। এটা হচ্ছে আমাদের কলন বিদ্যায় কি হচ্ছে, এটা হচ্ছে আমাদের এই যে রূপটা, এটা হচ্ছে কলন বিদ্যায় আমাদের F সমান m এর সূত্রের রূপটা। ঠিক এরকমই হয়। ওকে, ঠিক আছে তো। যেখানে কি হচ্ছে, ডিভি হচ্ছে কি বেগের পরিবর্তন, ডিটি হচ্ছে আমাদের ক্ষুদ্র সময়, এবং এম হচ্ছে ভর, যেটা ভরটা স্থির আছে, এবং F হচ্ছে সেই স্থির ভরের বস্তুর উপর প্রযুক্ত বাহ্যিক নেট বল। ওকে, ঠিক আছে তো। তাহলে কি আমাদের নিউটনের দ্বিতীয় গতি সূত্রের যে গাণিতিক রূপ, সেটা হচ্ছে F সমান m এ। আবার এই F সমান m এর সূত্রটাকে আমরা যদি কলন বিদ্যার সাহায্যে প্রকাশ করি, তাহলে বলতে পারি কি, যে আমাদের কলন বিদ্যায় আমাদের F সমান m এর সূত্রের রূপটা হয় F সমান m ডিভি বাই ডিটি। F সমান m ইন্টু ডি বাই ডিটি। এটাও মাথার মধ্যে রাখবে, এটাও অনেক সহজ ব্যাপার। ওকে, ঠিক তো? একদম ঠিক। তাহলে চলো ভাই, এরপর বিভিন্ন একক পদ্ধতিতে বলের একক কি কি হয় সেই সম্পর্কে বুঝে নেওয়া যাক। অর্থাৎ আমাদের বিভিন্ন একক পদ্ধতিতে বলের একক কি কি হয় সেই সম্পর্কে বুঝে নেওয়া যাক, জানা যাক, সেটা অনেক সহজে, অনেক বেশি মজার সাথে। আর এখন তো বলতে এখন, আর এখন পর্যন্ত বলো, তোমাদের কি ক্লাসের মধ্যে ঘুম পাচ্ছে? যদি ক্লাসের মধ্যে কোথাও ঘুম পায়, প্লিজ কমেন্ট আমাকে জানাও, কারণ পরে ক্লাসটা যাতে আর ঘুম কর না হয় সেই সম্পর্কে আমি খেয়াল রাখবো। ওকে, অনেক বেশি মজা হবে, অনেক বেশি কমেডি হবে, কিন্তু আমরা কখনোই কিন্তু ঘুমাবো না পরের ক্লাসে। যদি এই ক্লাসে তোমাদের অসুবিধা হয়, প্লিজ কমেন্ট আমাকে জানাও। ওকে, আমার কাছে কিন্তু গাদা গাদা আলতু ফালতু শায়রি ভরে আছে। ওকে, আমি ফেঁকতে থাকবো। ওকে, চলো চলো ভাই চলো। তাহলে কে, চলো 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 দেখা যাক আমাদের বিভিন্ন বিভিন্ন একক, বিভিন্ন একক, বিভিন্ন একক, আরে यार, বিভিন্ন একক পদ্ধতিতে বলের একক। আরে 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 আরে, তো আমরা কি কি পেয়েছি, নিউটনের দ্বিতীয় গতিসূত্রের গাণিতিক রূপ F সমান m এ, যেখানে এটা হচ্ছে আমাদের 1 নম্বর সমীকরণ। F হচ্ছে বল, m হচ্ছে ভর, এ হচ্ছে আমাদের ত্বরণ, এটা আমরা দেখেছি। তাহলে আমরা এই নিউটনের দ্বিতীয় সূত্রের বা আমরা এই 1 নম্বর সমীকরণ থেকে, 1 নম্বর সমীকরণ থেকে আমরা আমাদের বলের একক বিভিন্ন একক পদ্ধতিতে নির্ণয় করতে পারি অনেক সহজেই। কিভাবে সেই সম্পর্কে দেখো। দেখো ভাই, সিজিএস, সিজিএস পদ্ধতিতে আমাদের বলের একক জানো কি হয়? সিজিএস পদ্ধতিতে আমাদের বলের একক হয় ডাইন। কি হয়? ডাইন। এটা মাথার মধ্যে রাখবেন, কি হয়? ডাইন। ঠিক আছে, তাহলে কি সিজিএস পদ্ধতিতে বলের একক হচ্ছে ডাইন। কি সিজিএস পদ্ধতিতে বলের একক হচ্ছে ডাইন। এবার যদি বলা হয় যে ওয়ান ডাইন বলতে কি বোঝো, তাহলে কি বলতে পারি, কি বলতে পারি, ওয়ান ডাইন বলতে কি বোঝো, তাহলে আমরা বলতে পারি যে আমাদের 1 গ্রাম ভরের বস্তুর ওপর, কি যদি বলা হয় যে ওয়ান ডাইন বলতে কি বোঝো, তাহলে আমরা বলবো 1 গ্রাম, 1 গ্রাম, 1 গ্রাম ভরের বস্তুর ওপর যে বল প্রযুক্ত হওয়ার ফলে আমাদের ওই বস্তুর মধ্যে 1 সেমি/সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি হয়, তাকে বলা হয় 1 ডাইন বল।
বলতে পারি কিনা। আবার বলছি, 1 গ্রাম ভরের বস্তুর ওপর যে বলটা প্রযুক্ত করার ফলে আমাদের, কিরে কি বলছি দেখো, 1 গ্রাম ভরের বস্তুর ওপর যে বল, 1 গ্রাম ভরের বস্তুর ওপর যে বলটা প্রযুক্ত করার ফলে আমাদের ওই বস্তুর মধ্যে 1 সেমি/সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি হচ্ছে, তাকে বলা হয় আমাদের 1 ডাইন বল। মানে কি বলতে পারি, 1 ডাইন সমান হচ্ছে কত আমাদের 1 গ্রাম ইন্টু 1 সেমি/সেকেন্ড স্কোয়ার। এটা হচ্ছে কি সিজিএস পদ্ধতিতে আমাদের বলের একক। তাহলে কি আবার বলছি কি, আমাদের সিজিএস পদ্ধতিতে বলের একক কি, সিজিএস পদ্ধতিতে আমাদের বলের একক হচ্ছে ডাইন। কি হচ্ছে ডাইন, সিজিএস পদ্ধতিতে বলের একক হচ্ছে ডাইন। এবং যদি বলা হয় যে 1 ডাইন বলতে কি বোঝো, তাহলে আমরা বলবো 1 গ্রাম, 1 গ্রাম ভরের বস্তুর ওপর যে বলটা প্রযুক্ত করার ফলে আমাদের ওই বস্তুর মধ্যে 1 সেমি/সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি হয়, তাকে বলা হয় 1 ডাইন বল। অর্থাৎ 1 ডাইন বল সমান 1 গ্রাম ইন্টু 1 সেমি/সেকেন্ড স্কোয়ার। আমাদের এই 1 নম্বর সমীকরণ থেকে আমরা পাচ্ছি, ঠিক তো? একদম ঠিক। এবার এফপিএস, ফুট পাউন্ড সেকেন্ড, এই ইংল্যান্ডের যে এককটা আছে, এফপিএস পদ্ধতিতে আমাদের বলের যে একক সেটা হয় পাউন্ডাল। কি হয়, সেটা হয় পাউন্ডাল। কি হয়, পাউন্ড, আচ্ছা সরি পাউন্ডাল। ঠিক আছে, সিজিএস পদ্ধতিতে আমাদের বলের একক হয় পাউন্ডাল। ঠিক আছে, এবার যদি বলা হয় কি, সরি সরি ইয়ার ভুল বলছি, সিজিএস পদ্ধতিতে আমাদের বলের একক হয় ডাইন। 1 ডাইন বলতে কি বোঝো, 1 গ্রাম ভরের বস্তুর ওপর, 1 গ্রাম ভরের বস্তুর ওপর যে বল প্রযুক্ত করার ফলে আমাদের ওই বস্তুর মধ্যে 1 সেমি/সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি হয়, তাকে বলা হয় 1 ডাইন বল। ঠিক আছে, একদম ঠিক। এরপর আমরা এফপিএস পদ্ধতিতে আমাদের বলের এককটা হয় কি সেই সম্পর্কে জানবো। তো মাথায় রাখো, আমাদের এফপিএস পদ্ধতিতে, এফপিএস এফপিএস পদ্ধতিতে আমাদের বলের একক হয় পাউন্ডাল। এবার যদি বলা হয় যে 1 পাউন্ডাল বলতে কি বোঝো, তাহলে আমরা কি বলবো, 1 পাউন্ডাল বলতে কি বোঝো, তখন আমরা বলবো আমাদের কিরে 1 পাউন্ড, কি 1 পাউন্ড, 1 পাউন্ড ভরের উপর যে বল প্রযুক্ত করার ফলে আমাদের ওই বস্তুতে 1 ফিট/সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি হয়, তাকে বলা হয় বা সেই বলটিকে বলা হয় 1 পাউন্ডাল বল। আবার বলছি, আমাদের এফপিএস পদ্ধতিতে বলের একক হচ্ছে পাউন্ডাল। এবার যদি বলা হয় 1 পাউন্ডাল বলতে কি বোঝো, তাহলে বলতে পারবো কি, আমাদের 1 পাউন্ড, কিরে 1 পাউন্ড ভরের উপর যে বল প্রযুক্ত করার ফলে ওই বস্তুর মধ্যে 1 ফুট/সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি হয়, সেই বলকে বলা হয় 1 পাউন্ডাল বল। অর্থাৎ 1 পাউন্ডাল সমান হচ্ছে কত, আমাদের 1 পাউন্ড ভর ইন্টু হচ্ছে 1 ফুট/সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, সমস্যা আছে কোনো? না, এখানে কোনো সমস্যা আমাদের নাই। ওকে, তাহলে কি আমাদের সিজিএস তে একক এবং আমাদের এফপিএস থেকে কি হয় সেই সম্পর্কে আমরা বুঝে গেছি। এরপর আরেকটা বাকি আছে, সেটা হচ্ছে কি আমাদের এসআই একক। তো এসআইটাও সেম সেম ব্যাপার, একদম সিমিলার জিনিস। ঠিক আছে, এসআই পদ্ধতি আমাদের বলে একক আমরা সবাই ভালো করে জানি, কি হচ্ছে নিউটন। ওকে, তাহলে কি এবার হচ্ছে কি আমাদের এসআই, এসআই সিস্টেম বা এসআই একক পদ্ধতি আমাদের বলের একক হয় কি রে, বলের একক হচ্ছে নিউটন। এবার যদি বলা হয় 1 নিউটন বল বলতে কি বোঝো, তখন আমরা বলবো 1 কেজি, 1 কেজি কত, 1 গ্রাম নাই, কত 1 কেজি, 1 কেজি ভরের উপর যে বল প্রযুক্ত হওয়ার ফলে আমাদের এই বস্তুতে 1 মিটার/সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি হয়, সেই বলটাকে বলা হয় আমাদের 1 নিউটন বল। আবার বলছি, 1 কেজি ভরের উপর যে বল প্রযুক্ত করার ফলে আমাদের ওই বস্তুতে 1 মিটার/সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি হয়,
তাকে বলা হয় বা সেই বলটিকে বলা হয় 1 নিউটন বল। অর্থাৎ 1 নিউটন বল সমান বলতে পারে কি যে 1 কেজি ইন্টু 1 মিটার/সেকেন্ড স্কয়ার ত্বরণ। ঠিক কিনা? তাহলে এই যে আমাদের 3টি একক পদ্ধতিতে আমাদের বলের একক কি কি হয় সেই সম্পর্কে বুঝতে পারলাম। কি বুঝলাম আর বলছি, আমাদের সিজিএস পদ্ধতিতে বলের একক হচ্ছে ডাইন। 1 ডাইন কি? 1 গ্রাম ভরের বস্তুর ওপর যে বল প্রযুক্ত করার ফলে আমাদের ওই বস্তুতে 1 সেমি/সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি হয়, সেই বলটাকে বলা হয় 1 ডাইন বল। আবার এফপিএস পদ্ধতিতে আমাদের বলের একক হচ্ছে কি? পাউন্ডাল। পাউন্ডাল কি? 1 পাউন্ডাল বলতে কি বোঝো? তাহলে বলতে পারবো যে 1 পাউন্ড ভরের উপর যে বল প্রযুক্ত করার ফলে আমাদের এই বস্তুতে 1 ফিট/সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি হয়, তাকে বলা হয় বা সেই বলটিকে বলা হয় 1 পাউন্ডাল বল। আবার আমাদের এসআই একক পদ্ধতিতে যে বলের একক সেটা হচ্ছে নিউটন। এবং আমাদের যদি বলা হয় 1 নিউটন বলতে কি বোঝো? তাহলে বলতে পারবো যে 1 কেজি ভরের উপর যে বল 1 কেজি ভরের উপর যে বল প্রযুক্ত করার ফলে আমাদের এই বস্তুতে 1 মিটার/সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি হচ্ছে, তাকে বলা হয় বা সেই বলটিকে বলা হয় 1 নিউটন বল। আশা করি আর এই বলের একক সম্পর্কে কোথাও কোনো সমস্যা নাই। যদি এখন পর্যন্ত কোথাও এই বলের একক সম্পর্কে সমস্যা থেকে থাকে, প্লিজ প্লিজ ইয়ার কমেন্ট আমাকে জানাও। বিনা কিছু টেনশনে কমেন্ট আমাকে জানাও। আমি সব সময় আছি রেডি কার জন্য? তোমাদের জন্য। ওকে, তো চিন্তার কোনো কারণ নেই। আর যদি বিরক্তি সৃষ্টি হয় সেটাও কমেন্টে জানাও ইয়ার, চিন্তার কোনো কারণ নেই। এক্সট্রোভার্ট হও, ইন্ট্রোভার্টদের কোথাও কোনো জায়গা নেই। ওকে, চলো দাদা, চলিয়ে 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 ये तो समझ गया कि আমাদেরকে এক্সট্রোভার্ট হতে হবে, আমাদেরকে বেশি করে প্রশ্ন করতে হবে, ঠিক কি না? যদি আমরা কাউকে প্রশ্ন না করি, যদি আমরা চুপচাপ থাকি, তাহলে কি হচ্ছে? আমরা কিন্তু দাবান যাব, আমাদেরকে কেউ রেসপেক্ট করবে না, কেউ আমাদেরকে শেখাতে আসবে না। ঠিক আছে, আমাদেরকে নিজেদেরকে শিখতে হবে। আর নিজেদেরকে শিখতে যাওয়ার জন্য ইন্ট্রোভার্ট হলে চলবে না, কি করতে হবে? এক্সট্রোভার্ট হতে হবে। ওকে, চলো 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 এরপর 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 কি? এরপর কি দেখতে দাও। এরপর হচ্ছে কি? আচ্ছা আচ্ছা, বলের মাত্রা কি? আরে ইয়ার, আরে ভাই, বুঝে গেলাম বলের মাত্রা। তো বলের মাত্রা কি বলতে পারি? আমরা বলের মাত্রা এখান থেকে পেয়ে যাবো কি? বলের মাত্রা রে, বলের মাত্রা। তো দেখো ভাই, কি জানি আমরা এফ সমান জানি এম এ, যেখানে এফ হচ্ছে বল, এম হচ্ছে ভর, আর এ হচ্ছে ত্বরণ। আর বলতে পারে কি যে বলের একক সমান হচ্ছে আমাদের, আরে না ইয়ার, না 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 না, কি আমরা এখানে একক বার করছি না, কি করছি? মাত্রা বার করছি। কি জানি আমরা? তাহলে এখানে বলতে পারি যে বলের মাত্রা রে, বলের মাত্রা সমান হচ্ছে ভরের মাত্রা ইনটু হচ্ছে কি আমাদের ত্বরণের মাত্রা। তো এবার তুমি কমেন্টে জানাও যে আমাদের ভরের মাত্রা কি, আমাদের ত্বরণের মাত্রা কি। যদি আমরা আমাদের ভরের মাত্রা আর ত্বরণের মাত্রা জানি, তাহলে আমরা অলরেডি একদম সহজে আমাদের এই বলের মাত্রাকে আমরা নির্ণয় করতে পারবো। কিভাবে? দেখো, আমরা সবাই জানি ভরের মাত্রা হচ্ছে ক্যাপিটাল এম, এবং আমাদের ত্বরণের মাত্রা হচ্ছে Lt-1, ঠিক না? সরি 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 Lt-2। তাহলে আমরা এখান থেকে কি বলের মাত্রা বলতে পারি? কি বলতে পারি? যে বলের মাত্রা হচ্ছে mLt-2, আর এটাই হচ্ছে আমাদের বলের মাত্রা। কোথাও কোনো সমস্যা আছে না? কোথাও কোনো সমস্যা নাই। তাহলে আমরা কিন্তু আমাদের মাত্রা বিশ্লেষণ অনেক সহজে করতে পারি। এটাই হচ্ছে আমাদের কি বলের মাত্রা, ঠিক কিনা? একদম। তাহলে বলের মাত্রা কি হবে সেটাও দেখলাম নিশ্চয়। এরপর কি আছে? আচ্ছা, বলের এককের সঙ্গে ভরবেগের এককের সম্পর্ক, আর এটাই আমাদের দেখার বাকি ছিল। তাহলে চলো দেখা যাক আমাদের বলের এককের সঙ্গে ভরের এককের এককের কি সম্পর্ক রয়েছে। বলের এককের সঙ্গে ভরের, আরে ভর বেগের, ভরের নাই, ভর বেগের
এককের সংজ্ঞা। আমরা কিন্তু প্রথম ক্লাসেই আমাদের ভরবেগ কি জিনিস সে সম্পর্কে পড়েছি, পড়েছি কিনা বলো? আমরা যখন আমরা প্রথম এই চ্যাপ্টারটা শুরু করি সেদিনে আমরা ভরবেগ কি জিনিস সেই সম্পর্কে বুঝেছি, সেই সম্পর্কে আমরা জেনেছি, সেই সম্পর্কে আমরা অনেক ভালো করে শিখেছি যে ভর আসলে কি, মানে ভরবেগ কি জিনিস। ঠিক আছে, ভরবেগ মানে কি, ভর ইনটু বেগ, ঠিক কিনা? আসলে ভরবেগ কি জিনিস সেই সম্পর্কে আমি আর বেশি কথা বলছি না, কারণ আমরা প্রথম ক্লাসে অনেক ডিটেলসে আমাদের ভরবেগকে আমরা আলোচনা করেছি। আর বেশি কথায় ভরবেগ সম্পর্কে বলছি না, না হলে আমাদের ক্লাসটা অনেক বড় হয়ে যাবে, ঠিক কিনা? একদম ঠিক। তাহলে কি বলের এককের সঙ্গে ভরবেগের এককের সংজ্ঞা, ওকে সরি, ভরবেগের এককের সম্পর্ক, আর কি বলছি আমি, ঠিক আছে ওইটা তো, হ্যাঁ। বলের এককের সঙ্গে ভরবেগের এককের সম্পর্ক কি? তো আমরা কি জানি, আমরা জানি দাদা F সমান ma, অর্থাৎ বল সমান ভর ইনটু ত্বরণ, জানি, কোনো সমস্যা নাই। বা বলতে পারি বল সমান হচ্ছে আমাদের কি, ভর ইনটু ত্বরণ সমান বলতে পারি কি আমাদের বেগের পরিবর্তন বাই সময়, ঠিক কিনা? একদম ঠিক। তাহলে আমরা এখন বলতে পারি কি যে বল সমান ভর ইনটু বেগ, মানে কি ভর বেগের, কিরে, ভর বেগের পরিবর্তন বাই সময় বলতে পারি, একদম বলতে পারি, কোনো চাপ নেই না। বা বলতে পারি ভর বেগের পরিবর্তন সমান বল ইনটু সময়, বলতে পারি কিনা? একদম ঠিক। তাহলে এখন আমরা বলতে পারি যে কি বলতে পারি, অতএব আমরা এখানে বলতে পারি ভর বেগের একক, ভর বেগের পরিবর্তন আর ভর বেগ, এই দুটারে একক কিন্তু সেম, একই, ঠিক কিনা? একদম ঠিক। মানে ভর বেগের পরিবর্তন আর আমাদের আমাদের ভর বেগের পরিবর্তন আর ভরবেগ এর কি হচ্ছে, ভরবেগের পরিবর্তনের একক আর ভর বেগের একক যেহেতু অভিন্ন, যেহেতু একই, তাই বলতে পারি ভরবেগের একক সমান হচ্ছে কি আমাদের বলের একক ইনটু সময়ের একক, ঠিক কিনা? অফকোর্স বল सकते हैं, ঠিক কিনা? একদম 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 ওকে দাদা। তাহলে এখন যদি বলা হয় যে আমাদের সিজিএস একক পদ্ধতিতে আমাদের বলের এককের সঙ্গে ভরবেগের এককের কি সম্পর্ক, তাহলে বলে দেব যে ভরবেগের একক সমান সিজিএস পদ্ধতিতে আমাদের হচ্ছে কত, বলের একক ডাইন ইনটু সময়ের একক সেকেন্ড। তাহলে ডাইন ইনটু সেকেন্ড, সিজিএস পদ্ধতিতে আমাদের বল, সিজিএস পদ্ধতিতে আমাদের বলের একক এবং ভরবেগের এককের মধ্যে সম্পর্ক হচ্ছে ডাইন ইনটু সেকেন্ড। ভরবেগের একক সিজিএস পদ্ধতিতে ভরবেগের একক বলতে পারি ডাইন ইনটু সেকেন্ড। আবার আমরা এফপিএস পদ্ধতিতে বলতে পারি আমাদের ভরবেগের একক হচ্ছে কি, পাউন্ডার ইনটু সেকেন্ড। আবার আমাদের এসআই পদ্ধতিতে ভরবেগের একক বলতে পারি কি, নিউটন ইনটু সেকেন্ড, বলতে পারি কিনা? অফকোর্স, মানে এটা হচ্ছে কি, এগুলো হচ্ছে আমাদের, এগুলো কি হচ্ছে, এগুলো হচ্ছে আমাদের ভরবেগের একক এবং বলের এককের মধ্যে পারস্পরিক সম্পর্ক। ওকে, আশা করি এখানে কোনো সমস্যা আমাদের নাই। যদি আমাদের কোথাও কোনো সমস্যা থাকে প্লিজ কমেন্ট আমাকে জানাও, বিনা কিছু চাপে কমেন্ট আমাকে জানাও, আমি আছি কে, আরে তোমাদের প্রিন্সটা তোমাদের সাথে আছে। যেখানে যেখানে সমস্যা হবে প্লিজ কমেন্ট আমাকে জানাও। বারবার করে বলছি, এতবার করে কেউ বলে না, তাও বলছি যে প্লিজ প্লিজ প্লিজ, যদি ক্লাসের মধ্যে প্রবলেম হয় কমেন্টে জানাও, যদি না প্রবলেম হয় তাও কমেন্ট আমাকে জানাও দাদা, ক্লাসটা বেস্ট আছে, ক্লাসটা ভালো আছে, ওকে। কিন্তু কমেন্ট করতে ভুলো না, যত কমেন্ট করবে তত বেশি কনফিডেন্স বাড়বে, আর কনফিডেন্স বাড়বে মানে কি তত বেশি আরো তোমরা এক্সট্রোভার্ট তৈরি হবে, ওকে। ঠিক আছে, তো চলো এরপর আমাদের বিভিন্ন এককগুলির মধ্যে পারস্পরিক যে সম্পর্ক সেই সম্পর্কে বুঝে যাক, মানে কি আমাদের বলের এককগুলির সম্পর্ক। বলের যে একক আছে, বলের তিনটা একক আছে, একটা সিজিএস পদ্ধতিতে ডাইন,
অ্যাপিএসটা হচ্ছে পাউন্ডাল, আর এটা হচ্ছে এসআইতে নিউটন। এই তিনটি বলের এককগুলির মধ্যে পারস্পরিক যে সম্পর্ক, সেই সম্পর্ক সম্পর্কে মানে সেই সম্পর্কে বোঝা যায়। ওকে, ঠিক তো? একদম। তাহলে কি, যে বলের এককগুলির মধ্যে সম্পর্ক, বলের এককগুলির মধ্যে সম্পর্ক, বলের এককগুলির মধ্যে সম্পর্ক। ना माइक ऑफ हो जाए, माइक ऑफ हो गया, माइक 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 ऑफ हो गया, मतलब हम लोग ऑफ हो गया, कुछ फायदा नहीं क्लास का। ओके, ঠিক আছে। মানে কি, বলের এককগুলির মধ্যে সম্পর্ক। তো দেখো ভাই, আমরা কি জানি? আমরা জানি 1 নিউটন সমান কত জানি? 1 নিউটন সমান জানি 1 কেজি, 1 কেজি ইনটু 1 মিটার পার সেকেন্ড স্কয়ার। এখন যদি বলা হয় যে আমরা এই কেজিকে গ্রামে নিয়ে যাই, তাহলে কি বলতে পারি? 1000, কত? 1000 গ্রাম। কত রে? 1000 গ্রাম ইনটু বলতে পারি মিটারকে আমরা যদি সেমিতে নিয়ে যাই, তাহলে বলতে পারি কি 100 সেমি পার সেকেন্ড স্কয়ার। অথবা বলতে পারি কি এখানে 1 2 3 4 5, 5টা শূন্য আছে, তাহলে বলতে পারি কি 10 টু দি পাওয়ার 5। ওকে, ইনটু বলতে পারি কি 1 গ্রাম ইনটু 1 সেমি পার সেকেন্ড স্কয়ার। তো আমরা কি জানি? 1 গ্রাম, 1 গ্রাম ইনটু 1 সেমি পার সেকেন্ড স্কয়ার সমান আমরা জানি কি হচ্ছে আমাদের ডাইন, মানে বলতে পারি কি 10 টু দি পাওয়ার 5 ডাইন। তাহলে এটা হচ্ছে কি আমাদের 1 নিউটন সমান 10 টু দি পাওয়ার 5 ডাইন, এটা আমরা বলতে পারি, ঠিক কি না? 1 নিউটন সমান কত? 1 নিউটন সমান 10 টু দি পাওয়ার 5, 10 টু দি পাওয়ার 5, 10 টু দি পাওয়ার 5 ডাইন। ঠিক আছে, এটা আমরা বলতে পারি। এইভাবে আমাদের বাড়ানো যাবে, ঠিক আছে তো? একদম ঠিক। আবার যদি 1 পাউন্ডাল বলতে চাই, যে 1 পাউন্ডাল সমান কি জানি আমরা? 1 পাউন্ডাল সমান আমরা জানি 1 পাউন্ড ইনটু হচ্ছে 1 ফিট পার সেকেন্ড স্কয়ার, ঠিক কি না? অফকোর্স ঠিক। এবার আমরা যদি বলি যে 1 পাউন্ডাল, সরি 1 পাউন্ড সমান কত গ্রাম, তাহলে কি জানি? 1 পাউন্ড সমান জানি আমরা 453.6 গ্রাম। কত? 453.6 গ্রাম। 1 পাউন্ড সমান 453.6 গ্রাম। এবং আমাদের 1 ফিট সমান কত সেমি? 30.48 সেমি, 30.48 সেমি, ঠিক আছে, বাই সেকেন্ড স্কয়ার। তাহলে এখানে বলতে পারি কি 400, তাহলে আমরা যখন গুণ করে দেবো 453.6 ইন্টু 30.48, তখন আমাদের কত আসবে? তখন আমাদের মান আসবে 13,825.7, 13,825.7 বলতে পারি ইন্টু 1 গ্রাম ইন্টু 1 সেমি পার সেকেন্ড স্কয়ার। আর আমরা জানি 1 গ্রাম ইন্টু 1 সেমি পার সেকেন্ড স্কয়ার জানি কি ডাইন জানি, তাহলে বলতে পারি কি 13,825.7 ডাইন। এটা হচ্ছে 1 পাউন্ডাল সমান, তাহলে কি 1 পাউন্ডাল সমান হচ্ছে আমাদের 13,825.7 টাইম। এই মানগুলো আমরা মনে রাখবো সবসময়। ওকে, ঠিক আছে তো? চাপের কোনো ব্যাপার নাই, আমরা এই সমস্ত মানগুলিকে অনেক সহজে মনে রাখবো। ওকে 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 ওকে, চাপের কোনো ব্যাপার নাই। এইভাবে আমাদের 1 নিউটন সমান আমাদের কত পাউন্ডাল, সেই সম্পর্কে তোমরা আমাকে জানাও, যে আমাদের 1 নিউটন সমান আমাদের কত পাউন্ডাল হবে, সেই মানটা তোমরা আমাকে কমেন্টে জানাও। ওকে, বিনা কিছু চাপে, ঠিক আছে তো? চলো ভাই, বিনা কিছু চাপে জানাও ওটা হচ্ছে আমাদের 1 নিউটন সমান কত, কত আমাদের পাউন্ডাল হয়। 1 নিউটন বল সমান কত পাউন্ডাল বল হয়, সেটা তোমরা কমেন্টে আমাকে জানাও। বারবার করে বলছি, এটা আমার রিকোয়েস্ট। ওকে, চলো একটা রিকোয়েস্ট রাখো ইয়ার, ঠিক কিনা? একদম। আর একটা রিকোয়েস্ট আছে, যদি ক্লাসটা মজা লাগে, ক্লাসটা করছো রেগুলার, তো শেয়ার করো তোমার ভাই, তোমার প্রিয় বন্ধু বান্ধবীদের, যাতে তারাও কিন্তু ক্লাসটি অ্যাটেন্ড করতে পারে। যত বেশি শেয়ার করবে, তত বেশি আমার এনার্জি আসবে। আর আমার এনার্জি আসা মানে সেই এনার্জিটা আমি পুরো ক্লাসটাতে দেবো, এবং ক্লাসের মধ্যে এনার্জি মানে তোমাদের মধ্যে এনার্জি। ওকে, ঠিক তো? একদম ঠিক। একদম একদম শেয়ারটা করবো নাকি? চলো তবে শেয়ারটা করা যাক, শেয়ারটা ঝেড়ে করে দাও, লাইক মারো, এবং কমেন্ট তো মোটেই ভুলে যাও না, বারবার করে বলা হচ্ছে। ওকে ওকে ওকে, চলিয়ে ফের দেখতে, হ্যাঁ চলিয়ে ফের দেখতে। তাহলে কি বলের দিক, তো আমরা দেখলাম যে বলের দিকটা কোন দিকে, আমরা ভালো করে বুঝতে পারলাম যে আমরা আমাদের স্থির ভরের বা অপরিবর্তিত ভরের কোন একটা বস্তুর উপর যখনই আমরা বল প্রয়োগ করি,
তখন সেই বলটার জন্য আমাদের এই বস্তুতে এক প্রকারের ত্বরণ সৃষ্টি হয় এবং সেই ত্বরণটার অভিমুখটা সেদিকে হয় যেদিকে আমাদের বলটা আমরা প্রয়োগ করি। মানে আমাদের বলের অভিমুখ যদি এইদিকে হয় তাহলে আমাদের ত্বরণের অভিমুখটা এইদিকে হবে। যদি বলের অভিমুখটা আমাদের এইদিকে হয় তাহলে আমাদের ত্বরণের অভিমুখটা এইদিকে হবে। যেদিকে আমরা আমরা একটা বস্তুর ওপর যেদিকে বল প্রয়োগ করব সেদিকে আমার ত্বরণটা সৃষ্টি হবে। আমরা এদিকে বল প্রয়োগ করলাম, ওই ত্বরণটা সৃষ্টি হলো। আরে ভাই মার্কারটা यार कहाँ चला गया मेरे भाई। ওকে ওকে ঠিক আছে, একদম ঠিক। তাহলে কি হচ্ছে, কি দেখলাম যে আমাদের নিউটনের দ্বিতীয় সূত্র বলে দিয়েছে যে আমাদের কোন বস্তুর ওপর আমাদের বলের দিকটা কোন দিকে হবে। মানে আমরা বলতে পারি যে আমাদের কোন বস্তু যদি এই দিকে গতিশীল হয়, মানে কোন বস্তু যদি আমাদের আমাদের কোন বস্তুর অভিমুখটা কোন বস্তুতে আমাদের কোন বস্তুতে সৃষ্ট ত্বরণের অভিমুখটা যেদিকে হবে সেই দিকে হবে কি আমাদের বলের অভিমুখ। এটা আমরা বলতে পারি নিশ্চয়ই, একদম তাই বলতে পারি। তাহলে প্রযুক্ত বলের দিক সমান হচ্ছে কি ত্বরণের দিক। প্রযুক্ত কি বলতে পারি, প্রযুক্ত বলের দিক সমান হচ্ছে আমাদের ত্বরণের দিক। বাস বাস বাস, ঠিক আছে। তাহলে এখন ঠিক আছে, এটা মাথার মধ্যে রাখবো, প্রযুক্ত বলের দিক সমান ত্বরণের দিক। ঠিক আছে, চলো। অর্থাৎ বস্তুর ত্বরণ কোন দিকে ঘটছে তা দেখে বোঝা যায় বস্তুর উপর বল কোন দিকে প্রযুক্ত হচ্ছে। বস্তুতে F সমান m এর সমীকরণে উভয় পক্ষে ভেক্টর, উভয় পক্ষে হচ্ছে ভেক্টর, তাই আমরা এই F সমান m এ এই যে ফর্মুলা এটাকে একটা ভেক্টরের সমীকরণ বলতে পারি। এবং আমরা এখান থেকে বলতে পারি যে আমাদের ত্বরণ যেদিকে সৃষ্টি হবে সেদিকে আমাদের বলটাও সৃষ্টি হবে। মানে ত্বরণের আমাদের ত্বরণের অভিমুখটা যেদিকে হবে ঠিক সেদিকে আমাদের বলের অভিমুখটা হবে। ঠিক আছে কিনা, একদম, এতে কোনো সমস্যা নাই। আর একটা কথা, যদি আমাদের কোনো একটা বস্তু, একটা সচল বস্তু বা একটা গতিশীল বস্তু ওইদিকে যাচ্ছে এবং আমরা সেই সচল বস্তুর গতির বিপরীতে বলটা প্রয়োগ করছি, তখন কিন্তু আমাদের তবুও ওই বস্তুটার ত্বরণটা আমাদের বলের যে অভিমুখটা সেই অভিমুখে হবে। মানে আমাদের এই বস্তুটা গতিশীল থাকবে ওইদিকে, কিন্তু বস্তুটার মধ্যে ত্বরণ সৃষ্টি হবে কোন দিকে, এইদিকে। যেদিকে আমরা বলটা প্রয়োগ করি সেদিকে আমাদের বস্তুটার ত্বরণ সৃষ্টি হবে। মানে এখানে কি, এখানে ঋণাত্মক ত্বরণ সৃষ্টি হবে, যাকে আমরা মন্দন বলে থাকি। কি বলে থাকি, মন্দন বলে থাকি, মন্তর মন্তন মন্তর। ওকে, ঠিক আছে কিনা, মন্তন বলে থাকি, যে সম্পর্কে আমরা আমাদের প্রথম চ্যাপ্টার নয় দ্বিতীয় চ্যাপ্টারে পড়েছি। ঠিক কিনা, একদম ঠিক। তাহলে কি, যদি কোনো সচল বস্তু আমাদের ওই দিকে গতিশীল থাকে, বা বলতে পারি কোন সচল বস্তুর গতিশীল অভিমুখের বিপরীতে যদি আমরা বলটা প্রয়োগ করি তাহলে আমাদের ওই বস্তুর গতির বিপরীতে ত্বরণ সৃষ্টি হবে। অর্থাৎ যেদিকে আমরা বলটা প্রয়োগ করেছি সেই দিকে আমাদের ত্বরণটা সৃষ্টি হবে। সেই ত্বরণটা হবে ঋণাত্মক ত্বরণ, কারণ কি আমাদের গতির বিপরীতে সৃষ্টি হচ্ছে। অর্থাৎ বলতে পারি কি, যে আমাদের এই সচল বস্তুর গতিটা ধীরে ধীরে একটু একটু করে কম হয়ে যাবে, মানে আমাদের এই বস্তুর মধ্যে মন্দন সৃষ্টি হবে, এটা বলতে পারি। একদম ঠিক, কোনো সমস্যা আমাদের নাই। ওকে, চলো দাদা। এরপর আরেকটা বিশেষ দ্রষ্টব্য আছে, আরেকটা বিশেষ কথা আমাদের লক্ষ্য করতে হয়। কি কথা, সেই সম্পর্ক বুঝে নেওয়া যাক। একদম দাদা, সেই সম্পর্ক বুঝে নেওয়া যাক বিনা কিছু চাপে। ওকে, তাহলে কি বিশেষ দ্রষ্টব্য, এক হচ্ছে যে কোন ধ্রুবক ভরের বস্তুর ওপর যতক্ষণ কোন ধ্রুবক ভরের, ভরটা ধ্রুবক আছে, অপরিবর্তিত ভর, তো কোনো ধ্রুবক ভরের বস্তুর ওপর যতক্ষণ আমরা বল প্রয়োগ করতে থাকি ততক্ষণই ওই বস্তুর মধ্যে কি হয়, ত্বরণ সৃষ্টি হবে। যতক্ষণ পর্যন্ত আমরা ধ্রুবক ভরের বস্তুর ওপর যতক্ষণ পর্যন্ত আমরা বল প্রয়োগ করব ততক্ষণ পর্যন্ত আমাদের এই বস্তুর মধ্যে ত্বরণ সৃষ্টি হবে। যখনই আমরা আমাদের বলটা হাঁটায় দিব তখন আমাদের ওই বস্তুর মধ্যে আর ত্বরণ সৃষ্টি হবে না, বস্তুটার মধ্যে আর তখন ত্বরণ সৃষ্টি হবে না, এটা মাথার মধ্যে রাখবে। ওকে, কোন ধ্রুবক ভরের বস্তুর ওপর যতক্ষণ বল ক্রিয়া করে ততক্ষণই তার ত্বরণ থাকে। বলের ক্রিয়া বন্ধ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ত্বরণ বন্ধ হয়ে যায়, অর্থাৎ এ সমান শূন্য হয়ে যায়। তাহলে বলতে পারে কি, যখন F সমান শূন্য হয় তখন আমাদের এ সমানও শূন্য হয়ে যায়। আবার যদি কোন বস্তুর মধ্যে ত্বরণ সৃষ্টি হয় না, এ সমান শূন্য আছে, তাহলে বলতে পারে কি যে আমাদের ওই বস্তুর মধ্যে কোন রকম বল প্রয়োগ করা হয়নি, মানে সেখানে সেই বস্তুর মধ্যে বলের মানটা হচ্ছে আমাদের শূন্য। ঠিক তো,
বলতে পারি কিনা? অফকোর্স বলতে পারি, যেহেতু আমাদের একটা সূত্র আছে F সমান ma। এখানে যেহেতু আমাদের ভরটা আছে অপরিবর্তিত অবস্থায়, মানে কি ভরটা ধ্রুবক, মানে ভর কোনো পরিবর্তন হবে না, তাই বলতে পারি কি যে এখানে যদি আমাদের কি, এখানে বলতে পারি আমাদের যদি আমাদের এটা হচ্ছে কি ত্বরণ, আর ত্বরণের তো পরিবর্তন হয় নিশ্চয়ই একদম, তাহলে বলতে পারি যদি আমাদের এটা যদি শূন্য হয় তাহলে বলতে পারি কি একটা শূন্য হবে, যদি এটা আমাদের শূন্য হয় ত্বরণটা, তাহলে কি বলটা শূন্য হবে নিশ্চয়ই বলতে পারি, ঠিক আছে কিনা? একদম ঠিক। আবার যদি বলটা শূন্য হয় মানে কি, অফকোর্স আমাদের ওই যে ত্বরণটা বস্তুর ও ত্বরণটা শূন্য হবে, ঠিক আছে তো? বুঝতে পেরেছো তো? আশা করি বুঝতে পেরেছো, কোনো সমস্যা নাই। আবার যখন আমাদের ত্বরণটা শূন্য হবে না, এ নট ইকুয়াল টু শূন্য, তখন কিন্তু আমাদের বলটাও শূন্য হবে না, এটাও মাথায় রাখবে। when a not ইকুয়াল টু শূন্য, তখন কিন্তু আমাদের এই বলটাও নট ইকুয়াল টু শূন্য। এই দুটা কথা কিন্তু মাথার মধ্যে রাখবে, ওকে? মানে আমাদের যখনই বল শূন্য তখনই ত্বরণ শূন্য, আবার যখনই ত্বরণ শূন্য তখনই বল শূন্য। যদি বল বা ত্বরণ একটার মান শূন্য না হয় তাহলে জানবে কি যে আমাদের যদি বল শূন্য না হয় তাহলে ত্বরণ শূন্য হবে নাই, আবার যদি ত্বরণ শূন্য হয় তাহলে বল শূন্য হবে, এরকম ব্যাপারটা, ওকে? ঠিক আছে, বল শূন্য মানে ত্বরণ শূন্য, ত্বরণ শূন্য মানে বল শূন্য, যদি বল শূন্য নাই তাহলে ত্বরণ শূন্য নাই, ত্বরণ শূন্য নাই মানে বল শূন্য নাই, ওকে? ঠিক তো? একদম। চলো ঘুরায় ফিরায় বললাম যাতে কোনো অসুবিধা না হয়, প্লিজ কোনো অসুবিধা যদি হয় তো কমেন্ট জানাও, ঠিক আছে? বিনা কোনো চাপে বিনা কোনো চিন্তায় কমেন্টটা করো, ওকে? আমি কিন্তু তোমাকে ধমকাতে আসিনি, একদম বাচ্চাদের মতো করে বোঝার চেষ্টা করছি, ঠিক আছে? অলরেডি একদম বাচ্চাদের মতো করে তোমার ক্লাসটা করার চেষ্টা করছি, একদম বাচ্চাদের মতো করে, ওকে? ঠিক তো? চলো এরপর দুটি বলের যুগপৎ ক্রিয়া সম্পর্কে জানো। দুটি বলের যুগপৎ, দুটি বলের যুগপৎ ক্রিয়া। এই দুটি বলের যুগপৎ ক্রিয়া কি? দুটি বলের যুগপৎ ক্রিয়া। ধরা যাক কি m ভরের একটা বস্তু আছে, কি ধরা যাক m অপরিবর্তিত ভরের, মানে ভরটা স্থির, m ধ্রুবক। ধরা যাক m ভরের একটা বস্তু আছে এবং সেই বস্তুটার ভর m ধ্রুবক। এখন যদি আমরা এই বস্তুটার অপর দুটি বল ক্রিয়া করি তো, অর্থাৎ এই দিকে একটা বল ক্রিয়া করছি F1 বল, আর এই দিকে একটা বল ক্রিয়া করছি F2 বল, তাহলে এখন আমাদের কি কি হচ্ছে, দেখা যাক m ভরের কোন বস্তুর উপর একসঙ্গে F1 ভেক্টর বল এবং F2 ভেক্টর বল প্রযুক্ত করার ফলে ওই বস্তুর মধ্যে A1 ত্বরণ এবং A2 ভেক্টর ত্বরণ সৃষ্টি হবে, হবে কিনা? নিশ্চয়ই হবে দাদা, কোনো সমস্যা নাই। তাহলে যখন আমরা F1 ভেক্টর এবং F2 ভেক্টর এই m ধ্রুবক ভর সম্বন্ধ বস্তুর উপর ক্রিয়া করছি, তখন হচ্ছে বল দুটি প্রয়োগের ফলে বস্তুতে যথাক্রমে আমাদের A1 ভেক্টর এবং A2 ভেক্টর ত্বরণ উৎপন্ন হলো। এখন নিউটনের দ্বিতীয় গতির সূত্র অনুসারে আমরা কি বলতে পারি আমাদের F1 ভেক্টর সমান m A1 ভেক্টর এবং F2 ভেক্টর সমান বলতে পারি কি m A2 ভেক্টর, বলতে পারি কিনা? অফকোর্স বলতে পারি। এখন যদি আমরা বলি যে F1 লব্ধি ভেক্টর, লব্ধি বল F ভেক্টর সমান F1 ভেক্টর প্লাস F2 ভেক্টর, তাহলে কি বলতে পারি আমরা এবারে আমাদের এই F1 এর মানটা বসাল কি আসবে m A1 ভেক্টর প্লাস m A2 ভেক্টর, ঠিক কিনা? একদম ঠিক। এবারে আমরা দুটার মধ্যে m আছে তাহলে m টা কমন নিচ্ছি, ওকে? তাহলে কি সরি m টা কমন থাকবে যে A1 ভেক্টর প্লাস M2 ভেক্টর, ঠিক আছে? তো আমাদের এই A1 ভেক্টর আর A2 ভেক্টর, ঠিক আছে? তো এদের যে লব্ধি সেটা অফকোর্স এখানে হবে নিশ্চয়ই, একদম ঠিক, এটা আমরা জানি। আর তাহলে বলতে পারি কি যে আমাদের লব্ধি ত্বরণ এ সমান বলতে পারি A1 ভেক্টর প্লাস A2 ভেক্টর, নিশ্চয়ই বলতে পারি কিনা? অফকোর্স বলতে পারি, ঠিক আছে? ঠিক আছে কিনা? একদম বলতে পারি। তাহলে আমরা এখন বলতে পারি আমাদের A1 ভেক্টর প্লাস A2 ভেক্টর এই থেকে আমরা A ভেক্টর লিখতে পারি, অফকোর্স। তাহলে বলতে পারি কি, অতএব আমরা বলতে পারি যে A ভেক্টর সমান হচ্ছে m A ভেক্টর, ঠিক আছে? এটা বলতে পারি। এটাই হচ্ছে যেখানে আমাদের A ভেক্টর হচ্ছে কি A1 এবং A2 ভেক্টর দুটি লব্ধি ভেক্টর, ঠিক আছে? এটাই হচ্ছে দুটি বলের যুগপৎ ক্রিয়া, যখন আমাদের দুটি বল প্রযুক্ত হয়,
ঠিক আছে, একটা বস্তুর ওপর, তখন আমাদের এরকম হয়। ঠিক আছে তো, নিশ্চয়ই বুঝতে পেরেছো? আশা করি কোথাও কোনো সমস্যা নাই। ওকে, ঠিক আছে। এরপর লম্ব উপাংশের ভিত্তিতে দ্বিতীয় সূত্র কি হচ্ছে? লম্ব লম্ব উপাংশের লম্ব উপাংশের ভিত্তিতে দ্বিতীয় সূত্র। মনে করা যাক আমাদের কোনো একটা বস্তু ত্রিমাত্রিক, কথায় ত্রিমাত্রিক ভাবে অবস্থান করেছে। ওকে, কি ত্রিমাত্রিক দেশে, মানে এইরকম কোন একটা জায়গায়, এখানে বা এখানে এখানে। ঠিক আছে, মনে করা যাক আমাদের কি ত্রিমাত্রিক দেশে থাকা প্রযুক্ত বল, ত্রিমাত্রিক দেশে থাকা একটি প্রযুক্ত বল হচ্ছে আমাদের F ভেক্টর। ওকে, তো ত্রিমাত্রিক দেশে থাকা প্রযুক্ত বল F ভেক্টরের x অক্ষ বরাবর উপাংশ, y অক্ষ বরাবর এবং z অক্ষ বরাবর তিনটি উপাংশ হচ্ছে F ভেক্টর x, F y ভেক্টর এবং F z ভেক্টর। এটা আমরা বলতে পারি। ওকে, ঠিক আছে, এখন আমরা বলতে পারি যে আমাদের F ভেক্টর সমান কত হচ্ছে? এই তিনটা হচ্ছে, ঠিক আছে না? তিনটা অবস্থা ভাগ হয়েছে। একটা হচ্ছে কি F x ভেক্টর প্লাস বলতে পারি F y ভেক্টর প্লাস বলতে পারি F z ভেক্টর। ঠিক আছে তো, একদম বলতে পারি। বা বলতে পারি কি, আমরা বলতে পারি আমাদের F ভেক্টর সমান বলতে পারি আমরা F x ভেক্টর i ক্যাপ। ঠিক আছে, বলতে পারি কিনা? নিশ্চয়ই বলতে পারি। সরি, F ভেক্টর হবে না, ক্যাপ নিয়ে আসছে মানে। ঠিক আছে, F x i ক্যাপ প্লাস F y জে ক্যাপ প্লাস বলতে পারি আই জেড কে ক্যাপ। বলতে পারি কিনা? অফকোর্স বলতে পারি, একদম ঠিক। এবার এই আমাদের ত্রিমাত্রিক দেশে থাকা এই অ্যাপ ভেক্টরটিকে, এই অ্যাপ ভেক্টর বলটিকে আমরা তিনটি উপাংশে ভেঙেছি। একটা এক্স অক্ষ বরাবর এফ এক্স ভেক্টর, একটা ওয়াই অক্ষ বরাবর এফ ওয়াই ভেক্টর এবং আমাদের জেড অক্ষ বরাবর জেড জেড এফ জেড ভেক্টর। ঠিক আছে, আর বলতে পারি যে এফ ভেক্টর সমান হচ্ছে কি আমাদের এফ ওয়াই এফ এক্স ভেক্টর প্লাস এফ ওয়াই ভেক্টর প্লাস এফ জেড ভেক্টর। এবার আমরা যখন ভেক্টর হাঁটাবো তখন আমাদের কিন্তু আমাদেরকে একটি একক ভেক্টর নিয়ে আসতে হবে। সেটা কি? আমাদের এক্স অক্ষ বরাবর হচ্ছে আই ক্যাপ নিয়েছি, এফ এক্স আই ক্যাপ প্লাস এফ ওয়াই জে ক্যাপ প্লাস এফ জেড কে ক্যাপ। যেহেতু আমাদের জেড অক্ষ বরাবর যে একক ভেক্টর সেটা হচ্ছে কে ক্যাপ। ওকে, ঠিক আছে। এবার আমাদের তিনটি বলের ফলে যদি আমাদের তিন জায়গাতে আমাদের যে ত্বরণ সেটা সৃষ্টি হয় এই এক্স অক্ষ বরাবর এ এক্স ভেক্টর, ঠিক আছে, এটা ওয়াই অক্ষ বরাবর এ ওয়াই ভেক্টর এবং আমাদের জেড অক্ষ বরাবর এ জেড ভেক্টর। তাহলে বলতে পারি কি আমাদের এবং আমাদের যে মূল লব্ধি ভেক্টর, লব্ধি ত্বরণ, এই ভেক্টর সমান বলতে পারি আমাদের কি এক্স ভেক্টর প্লাস বলতে পারি এ ওয়াই ভেক্টর প্লাস বলতে পারি এ জেড ভেক্টর। এখন আমরা ভেক্টরটা হাটান দিলে একটা একক ভেক্টর আনতে হবে। আমরা জানি তার কি হবে আমাদের এ এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ প্লাস বলতে পারি এ জেড কে ক্যাপ। এটা আমরা বলতে পারি। ঠিক আছে কিনা? নিশ্চয়ই বলতে পারি। ওকে, কোনো সমস্যা আছে না? কোথাও কোনো সমস্যা আমাদের নাই। ঠিক আছে, এটা আমরা নিশ্চয়ই বলতে পারি, একদম ঠিক। তাহলে এখন আমরা বলতে পারি, এটা বলতে পারি, তাহলে বলতে পারি কি অর্থাৎ আমাদের নিউটনের দ্বিতীয় গতিসূত্রকে গাণিতিক নিয়মে প্রকাশ করলে পাওয়া যায়, আমাদের কি পাওয়া যাবে? বলতে পারবো যে আমাদের এফ এক্স ভেক্টর সমান বলতে পারি কি আমাদের এম এক্স ভেক্টর। ঠিক আছে, এটা আমরা বলতে পারি। ওকে, আর বলতে পারি যে এফ ওয়াই ভেক্টর সমান বলতে পারি এম এ ওয়াই ভেক্টর, আবার এফ জেড ভেক্টর সমান বলতে পারি আমাদের এম এই যে ভেক্টর। ঠিক আছে, এটা আমরা বলতে পারি, এগুলো বলতে পারি। ঠিক আছে, আমার এনার্জি পুরো ডাউন। তোমার এনার্জি কি খবর সেটা তুমি কমেন্টে জানাও। ঠিক আছে, তোমার এনার্জি কি শেষ নাকি এখনো পর্যন্ত আছে সেটা তুমি কমেন্টে আমাকে জানাও। তাহলে কি দেখা হচ্ছে আমাদের পরের লেকচারে তাড়াতাড়ি। তাহলে আজকে আমাদের এতটাই থাকুক। অল দ্য বেস্ট, টেক কেয়ার, হ্যাভ এ নাইস ডে। শেয়ার করে দাও তোমার প্রিয় ভাই বন্ধুদের এবং নিজে সাবস্ক্রাইব করে আর লাইক করতে ভুলো না, আর কমেন্টে জানাও ক্লাসটা কেমন লাগলো। তাহলে দেখা হচ্ছে কি আমাদের পরের লেকচারে, যেখানে আমরা বস্তুর ওজন, ভর, ঘাত বল এবং বলের ঘাত সম্পর্কে আলোচনা করব। তাহলে কি টেক কেয়ার, দেখা হচ্ছে আমাদের পরের লেকচারে মেরে ভাই। ওকে।